রোমান সাম্রাজ্য থেকে মাইকেলঅ্যাঞ্জেলো, ভেনিস থেকে মিলান, ইতিহাস, সাহিত্য কিংবা শিল্প, ইতালি সারা বিশ্বের মানুষের কাছে রোম্যান্স, আর্ট এবং পোয়েট্রির এক মিলিত নাম। রোমান কলোসিয়াম হোক কিংবা টুস্কান পাহাড়ের পেছনের অদ্ভুত কমলা সূর্য, এই দেশ মুগ্ধ করে বারবার। যে মুগ্ধতায় বুঁদ হয়ে বিখ্যাত লেখক D.H. লরেন্সকে লিখতে দেখি, Italy is the only country that can make you fall in love with both art and chaos at the same time. কিন্তু এই অদ্ভুত মায়াবী দেশটার সাথে এক গভীর সম্পর্ক আছে বাংলাদেশের। না, শৈল্পিক, সাংস্কৃতিক কিংবা ঐতিহাসিক সম্পর্ক না, এই সম্পর্কটা পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের মানুষের কাছে ইটালি মূলত a country of hope। লাখ লাখ বাংলাদেশির কাছে ইতালি কোনো দেশ না, বরং ভাগ্য পাল্টানোর একমাত্র জীবনকাঠি, যে কারণে প্রতি বছর বৈধ অবৈধ পথে হাজার হাজার মানুষ যাত্রা শুরু করে ইতালির দিকে। যে যাত্রার বাঁকে বাঁকে লুকিয়ে থাকে বঞ্চনা, অমানবিক অত্যাচার, সর্বস্ব হারানোর আখ্যানও। সবচেয়ে ভয়ঙ্কর, জীবন পাল্টে ফেলার এই যাত্রা অনেক ক্ষেত্রেই রূপান্তরিত হয় জীবনের শেষ যাত্রায়। শুধু বাংলাদেশ না, আসলে পুরো দক্ষিণ এশিয়ার একই অবস্থা বলা যায়। প্রশ্ন করতেই পারেন, বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার এই যে যাত্রা, এই যাত্রা নিয়ে কেন এত আতঙ্ক? আর যদি আতঙ্ক থাকেই, যদি এই যাত্রার বাঁকে বাঁকে ওত পেতে থাকে মৃত্যু, তাহলে সেই যাত্রায় কেন পা বাড়ায় মানুষ? কেনই বা বছর বছর বাড়ে অবৈধ পথে ইটালি যেতে চাওয়া মানুষের সংখ্যা? প্রথমেই বলে রাখা ভালো, এই প্রশ্নের উত্তর সরল রেখায় দেয়া যাবে না। দেশ থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাওয়ার ক্ষেত্রে দুটি ফ্যাক্টর কাজ করে, পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। প্রথমেই পুশ ফ্যাক্টর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাবে গত এক দশক ধরে দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে, যে সংখ্যাটা কোনোভাবেই কমছে না। পাশাপাশি বাংলাদেশে এক রকমের বেকার আছে যারা পরিচিত ছদ্ম বেকার নামে, যাদের বয়স 15 থেকে 29 বছর। যে কোন দেশে এই বয়সের তরুণ তরুণীরা হয় পড়াশোনা করে, না হয় চাকরি করে, কিংবা চাকরি পাওয়ার জন্য কোনো প্রশিক্ষণ নেয়। কিন্তু বাংলাদেশের এই ছদ্ম বেকাররা এই তিনটির কোনোটিই করে না। শ্রমশক্তি জরিপ অনুসারে বাংলাদেশে এমন নিষ্ক্রিয় তরুণ তরুণীর সংখ্যা 1 কোটির কাছাকাছি। চাকরির সুযোগ না থাকা, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই সব কারণে তরুণদের মধ্যে বাড়ে ক্ষোভ, বাড়ে বিদেশ যাওয়ার ইচ্ছে। পরিবারও এটিকে ধরে নেয় কালেকটিভ ফ্যামিলি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হিসেবে। শুরু হয় সহায় সম্বল বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া। আর যেহেতু বৈধ পথে যাওয়ার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত, আর অবৈধ পথে সহজেই পৌঁছে যাওয়ার বহু গল্প আছে প্রচলিত, অনেকেই তাই অংশ হয় অবৈধ পথে বিদেশ যাওয়ার সমীকরণে। আর গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। তবে সেই গল্পে যাওয়ার আগে পুল ফ্যাক্টর নিয়ে কথা বলা দরকার। চাইলেই তো অনেক বেশি যাওয়া যায়, তবু বিদেশে যাওয়ার জন্য মানুষ কেন ইতালিকে বেছে নেয়? এর পেছনে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশিদের কাছে ইতালি বরাবরই ল্যান্ড অফ অপরচুনিটি। ঐতিহাসিকভাবেই ইতালি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় অভিবাসীদের প্রতি একটু কম কঠোর। ইতালির একটি আলোচিত পলিসি হচ্ছে দ্য ফ্লো ডিক্রিজ। ইউরোপের বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের প্রতি ইতালির আচরণ কেমন হবে সেটা নির্ধারিত হয় এই ডিক্রির মাধ্যমে। এই ডিক্রি ছাড়াও আরও কিছু রেগুলেশন, পলিসি মূলত অন্য দেশ থেকে আসা অভিবাসীদের এই নিশ্চয়তা দেয় তারা কিছু নিয়ম মেনে খুব সহজেই বৈধ নাগরিকত্ব পেতে পারবে এখানে। যেহেতু ইতালির অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের ভূমিকা ও চাহিদা সবসময় থাকে, তাই ইতালি অন্যান্য দেশগুলোর তুলনায় অভিবাসীদের ওপর বেশ সহনশীল অবস্থাতেও থাকে, যেটাই মূলত বাংলাদেশিদের ইতালির উদ্দেশ্যে পাড়ি জমানোর প্রধান কারণ। আর এই বিষয়টিকেই ডাকা হয় পুল ফ্যাক্টর নামে। এই পুশ অ্যান্ড পুল ফোর্স একত্রে মিলে তৈরি করে মাইগ্রেশন আইডিয়ালিজম প্যারাডক্স। এমন না যে অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি কী তা মানুষ জানে না। ইতালি যাওয়ার জন্য প্রথমেই বিমানে করে যেতে হয় লিবিয়ায়। সেখানে ক্যাম্পে মানুষের ওপর কীরকম পাশবিক অত্যাচার হয় সেই সব খবর নিয়মিতই কানে আসে এইসব ভাগ্যহত মানুষদের। এরপর লিবিয়া থেকে ট্রলারে ভূমধ্যসাগরে যাত্রার সময় অনাহারে মরে যাওয়া মানুষের লাশের ছবি তারা দেখেছে। এই পথের ঝুঁকি জানে সবাই, তবু এই ঝুঁকি মানুষগুলো নেয় কারণ তারা মনে করে একবার ইতালিতে গিয়ে পৌঁছতে পারলেই জীবন পাল্টে যাবে। ইতালির লিগ্যাল পলিসিও তাদেরকে আশাবাদী করে। ফলাফলে তারা নেমে পড়ে অসাধ্য সাধনের এক যাত্রায়, যেটাই মূলত মাইগ্রেশন আইডিয়ালিজম প্যারাডক্স। যেই যাত্রার শুরুতেই বিশাল খরচের ধাক্কা,
যেখান থেকেই মূলত এই অভিবাসন প্রত্যাশী মানুষদের বিষাদের গল্প শুরু। যেসব মানব পাচার চক্রের দালালরা এসব মানুষদেরকে ইতালি পৌঁছে দেবে বলে আশ্বাস দেয়, তাদেরকে প্রথমেই দিতে হয় একটা বড় অঙ্কের টাকা। কি ভাবছেন একবার টাকা দিলেই শেষ? মোটেও না। সময় যত গড়ায় তাদের টাকার দাবি ততই বাড়তে থাকে। অভিনব সব উপায়ে তারা এই সব মানুষের কাছ থেকে নিতে থাকে টাকা, কখনো কৌশলে, কখনো হুমকি, আবার কখনো নির্যাতনের মাধ্যমে। এরপর টাকা নিয়ে প্রথমে এই মানুষদের বিমান পথে পৌঁছে দেওয়া হয় লিবিয়ায়। লিবিয়ায় নামার পরে অধিকাংশ বাংলাদেশী ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় এমনিতেই সিকিউরিটির অবস্থা গড়ের মাঠ, আর সময়ের ফেরে মানচিত্রের এই অংশটা ক্রমশই রূপান্তরিত হয়েছে স্মাগলার আর মানব পাচারকারীদের স্বর্গরাজ্যে। মানুষজন এখানে এলে কিভাবে তাদের উপর নির্যাতন চালানো হয় সেই প্রসঙ্গে একটা সত্যি ঘটনা জানায় কিশোরগঞ্জের দীপু মিয়া, যিনি অবৈধ পথে পাড়ি জমাতে চেয়েছিলেন ইতালিতে। প্রথমে 9.5 লাখ টাকায় তিনি দালালের সাথে চুক্তি করেন। দালাল জানায় লিবিয়া হয়ে তাকে ইতালি পৌঁছে দেবে সে, কিন্তু লিবিয়া যাওয়ার পরেই লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনি আটক হন। সেখান থেকে তার ঠাঁই হয় এক মাফিয়া চক্রের আস্থানায়। গত 2 বছর ধরে সে এই মাফিয়ার টর্চার সেলেই পড়ে আছে। কয়েকদিন পরপর মুখে কাপড় বেঁধে দীপুর ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখানো হয় পরিবারকে। বাংলাদেশ থেকে টাকা পাঠালে থামে নির্যাতন। ইতালি পৌঁছে দেয়া ও নির্যাতন না করার আশ্বাসে দালাল চক্র দীপুর পরিবারের কাছ থেকে এখনও পর্যন্ত 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নতুন করে 25 লাখ টাকা চাওয়া হয়েছে আবার, কিন্তু দীপুর পরিবারের হাতে আর কিচ্ছু নেই। ঘরের ছেলের ঘরে ফেরার আশা ছেড়ে দিয়ে একরকম অনুভূতিশূন্য দিন কাটাচ্ছে সবাই। এরকম অজস্র দীপু আটকে আছে লিবিয়ার এই হেল হোলস এবং টর্চার চেম্বার্সে, যাদেরকে যৌন নির্যাতন করা হচ্ছে, রাখা হচ্ছে অনাহারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, শুধু যে স্মাগলার কিংবা মাফিয়া মিলে এসব মানুষকে টাকার জন্য নির্যাতন করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। সরকারি বিভিন্ন বাহিনী জড়িত আছে এই র্যাকেটের সাথে। লিবিয়ায় এই বহুমাত্রিক নারকীয় নির্যাতন সহ্য করে যারা টিকে থাকে, এরপর তাদেরকে প্রস্তুত করা হয় সমুদ্রযাত্রার জন্য। মূলত লিবিয়া থেকে ইতালি যেতে বিপজ্জনক 3টি ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভূমধ্যসাগর। যেই ভয়ঙ্কর ভূমধ্যসাগর দিয়েই ইতালির উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ। সমুদ্রযাত্রার আগে দালালরা এই মানুষদের কিছুদিন ধরে সাগরে কম্পাস ধরে পথ চেনার প্রশিক্ষণ দেয়। এরপর ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। লিবিয়ার জোয়ার ও তাজুরা উপকূল থেকে যাত্রা শুরুর পর প্রশিক্ষণপ্রাপ্তরাই নৌকা চালাতে শুরু করে। দালালরা তখন আর সঙ্গে থাকেন না। ভূমধ্যসাগরে নৌকা ছাড়ার পর ভাগ্যাহত এসব অভিবাসীর গন্তব্য একটাই, ইতালির সিসিলি দ্বীপ। লিবিয়া থেকে ইতালির দূরত্ব 1778 কিলোমিটার। এই দূরত্ব যেতে দালালরা অভিবাসন প্রত্যাশীদের ছোট নৌকায় গাদাগাদি করে উঠিয়ে দেয়। অনেক সময় বাতাস দিয়ে ফোলানো নৌকাতেও এসব মানুষদের উঠিয়ে ভূমধ্যসাগরে ভাসিয়ে দেওয়া হয়। এই পথ পাড়ি দিতে গিয়ে ঘটে নানান ঘটনা। নৌযানের পাটাতনের ভেতর থেকে দীর্ঘ জলপথ যাত্রায় অনেকে দম বন্ধ হয়ে মারা যান। ইনফো মাইগ্রেন্টসের তথ্যে উঠে আসে 2024 সালে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় 700 জন বাংলাদেশি নৌকা ডুবিসহ নানাভাবে মারা গেছেন। আর 2023 সালে সমুদ্রপথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টার সময় নিখোঁজ বা মৃত্যুবরণ করেছেন 3760 জন অভিবাসী। এই বছরের শুরুতে লিবিয়ার পূর্ব উপকূলে মোট 23 জনের মরদেহ উদ্ধার করা হয়। দেশটির ট্রিপলিতে বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয় 23 জনের মরদেহ উদ্ধারের পর লিবিয়ার ব্রেগা অঞ্চলের আজদাদিয়া হাসপাতালে সেগুলো গোসল করানো হয়। সেই কাজে একজন বাংলাদেশি যুক্ত ছিলেন। গলিত লাশের অবয়ব দেখে মনে হয়েছে নিহত ব্যক্তিদের সবাই বাংলাদেশি। ভূমধ্যসাগরের এই অনিশ্চিত যাত্রা শেষে শেষ পর্যন্ত যারা সিসিলি দ্বীপে পৌঁছয়, তারা সমুদ্রে টহলরত ইতালির নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন প্রথমে। পরে তাদের পাঠানো হয় কারাগারে। কারাগার থেকেই তারা পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাওয়ার তোড়জোড় শুরু করেন এবং তারা বিশ্বাস করতে থাকে ইতালি তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিলেই তাদের দুঃখের দিন শেষ হবে। এবং এই পর্যায়ে এসেই মানুষের স্বপ্ন ভঙ্গ হয় পুরোপুরি। তারা ক্রমশই বুঝতে পারে অন্যান্য দেশের মতো ইতালিও অবৈধ পথে আসা মানুষদের জন্য কঠিন সমীকরণ তৈরি করে রেখেছে। প্রথমে এই মানুষদের রাখা হয় CAS সিস্টেমের অধীনে, যে সিস্টেম অনুযায়ী কারাগারের আসামির মতো অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে কাটাতে হয় দিন। এদিকে আইনি প্রক্রিয়ার জটিলতাও আছে।
2022 সালে 56% মানুষের অ্যাসাইলাম আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল। সময় যত গড়াচ্ছে অবৈধ পথে আসা মানুষদেরকে গ্রহণ করা হচ্ছে ততই কম। এখানেই শেষ না, আছে ইউরোপিয়ান ইউনিয়নের ডাবলিন রেগুলেশনও। এই রেগুলেশন অনুযায়ী এভাবে বেআইনি পথে ইতালি আসা মানুষেরা সহজেই ইটালির মূল শহরগুলোতে থাকতে পারেন না। তাদেরকে যেতে হয় প্রত্যন্ত সব গ্রামে। সেখানে কাজের মজুরি কম, জীবনযাত্রার মান এতটাই অমানবিক যে পরিস্থিতিকে অনেক ক্রিটিক ঘোষণা দিয়েছেন মডার্ন ডে স্লেভারি নামেও। পাশাপাশি স্থানীয় মাফিয়াদের চোটপাট, বৈষম্য কিংবা নির্যাতন সেসব তো আছেই। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যারা আইন মেনে বৈধ পথে ইতালিতে আসেন তাদের মধ্যেও 80% মানুষ ভিসার জটিলতা, স্ক্যাম, স্কিল ইস্যু কিংবা ভাষাজনিত জটিলতার জন্য কোনো কাজ পান না। তাদেরকেও ইতালি ফিরিয়ে দেয় বাংলাদেশে। ইতালিতে আসা বাংলাদেশিদের এই ক্রাইসিস কাটানোর জন্য দুই দেশের মধ্যে কিছু চুক্তি হয়েছে, কিন্তু সেই সবই কাগজে কলমে। মানুষ যে বৈধ পথে বাংলাদেশ থেকে ইতালিতে আসবে সেখানেও আছে জটিলতা। বাংলাদেশের ইতালি দূতাবাসে ভিসা প্রসেসিংয়ে লেগে যায় বহু সময়। এই ধৈর্য ধরতে পারে না মানুষ। সহায় সম্বল সব কিছু খুইয়ে অবৈধ পথে আপ্রাণ চেষ্টায় মানুষের ইতালি যেতে চাওয়ার এই যে গল্প, এই গল্পকে চাইলে নানাভাবে বিশ্লেষণ করা যায়, কিন্তু সব বিশ্লেষণ ছাপিয়ে শেষ পর্যন্ত উঠে আসে কিছু বিপর্যস্ত মানুষের গল্পই, যারা ডুবে যাওয়ার আগে খড়কুটোর মতো আঁকড়ে ধরে হাজার হাজার মাইল দূরের ভিন্ন মহাদেশের সম্পূর্ণ অপরিচিত এক দেশকে। তারা ভাবে হয়তো পাল্টাবে জীবন, কিন্তু আসলে কি পাল্টায়? চাইলেই এই মানুষগুলোর জন্য প্রপার পলিসি মেনটেন করে আইনি পথে বিদেশ যাওয়ার ব্যবস্থা করাই যায়। চাইলেই তাদের যাত্রাপথের এই যে নানা চলকের সংকট, এসব সংকটকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়। কিন্তু এই কাজটা কে করবে, আর কেনই বা করবে? মাথায় ঘুরতে থাকে এই সব প্রশ্ন। ব্রিটিশ লেখক ওয়াটসন শায়ার লিখেছিলেন, নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক। ঘরের নিরাপদ গণ্ডি ছেড়ে এমন অনিশ্চিত, অনিরাপদ, ভয়ঙ্করে নামার মতো হতভাগ্য কেউই না হোক। বিদেশের চকচকে প্রলোভনের আড়ালে যে নীরব মৃত্যুর হাতছানি, মানুষ তা বুঝুক। রাতারাতি ভাগ্য ঘুরিয়ে ফেলার এই যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখতে গিয়ে চোরাবালিতে না ডুবুক আর কোনো প্রাণ। আমাদের প্রত্যাশা শুধু এইটুকুই।